খুব অল্প কথায় রেগে যাওয়া কিছু মেয়েকে একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এই মেয়েগুলোর চোখে অদ্ভুত একটা মায়া থাকে। রাগ হলো মেয়েদের জীবনে একটা অভিশাপের মতো। এরা হয়তো অল্প কথায় রেগে যায়, অনেকের সঙ্গে কথা কাটাকাটি হয়, খুব ছোট্টখাট্ট ব্যাপারে ওভার রিয়েক্ট করে ফেলে। কিন্তু এই রাগ হলো ক্ষণস্থায়ী। রাগ মিটে গেলে এদের মতো ভালো মনের মানুষ হয়তো আর হয় না। এরা অন্যের সঙ্গে রাগ দেখিয়ে সবচেয়ে বেশি কষ্ট পায় নিজেরাই। এরা যেমন খুব অল্প সময় রেগে যায়, তেমনি খুব কম সময়ে মানুষকে আপন করে নিতে পারে। এরা নিজের সর্বোচ্চটা দিয়ে অন্যকে ভালো রাখার চেষ্টা করে। কিন্তু সমস্যা কি জানেন, আমরা ওদের বুঝি না। আমরা ওদের বাহ্যিক রাগটাকেই দেখি, কিন্তু ওদের ভেতরে লুকিয়ে থাকা সুন্দর মনটাকে খুঁজে বের করার চেষ্টা করি না। আমরা বাইরে থেকে ওদের রাগ দেখি, কিন্তু রাগের পেছনের সে কারণটা খুঁজি না। হ্যাঁ, ওরা একটু বদমেজাজি, কিন্তু খুব শান্ত হয়ে যদি ওদের লক্ষ্য করেন তাহলে বুঝবেন ওদের মনটা অনেকটা ফাঁকা মাঠের মতো, যেখানে অনেকেই এসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। ওরা খুব চাপা স্বভাবের হয় জানেন তো। হাজারো কষ্ট হলেও মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না। ওদের সে কষ্টগুলো তাই দিনে দিনে জমতে জমতে পাহাড় সমান হয়। ওরা তখন চায় কেউ ওদের আগলে রাখুক, খুব আদর ভালোবাসায় রাখুক, ওদের মতো করে মানিয়ে নিক। ওদের দেখলে মনে হবে ওরা খুব সুখে আছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি সবসময় লেগেই থাকে। কিন্তু জানেন তো, মনের মধ্যে একটা না বলা কথার যন্ত্রণা থেকেই যায়। ওদের যদি একটু কাছ থেকে ভালোবেসে দেখেন তাহলে দেখবেন ওরা পৃথিবীর সমস্ত সুখ আপনার নামে লিখে দেবে। ওই যে বললাম, রাগ হলো মেয়েদের জীবনে একটা অভিশাপের মতো। তাদের না বলা কষ্টগুলো জমতে জমতে রাগে পরিণত হয়, তারপর শুরু হয় ঝগড়া, অশান্তি। দিন শেষে সব দোষ সেই মেয়েটারই হয়। একে একে ভুল বুঝে সবাই ছেড়ে চলে যায়। কখনো সুযোগ পেলে কোনো ছটফটে রেগে যাওয়া মেয়েকে ভালোবেসে দেখবেন, লক্ষ্য করবেন পৃথিবীর অর্ধেক ভালোবাসাই তাদের মধ্যে আছে। জীবনে প্রথমবারের মতো কোনো স্যালনে মেকআপ আর্টিস্টের কাছে সাজতে গিয়েছিলাম এবং তার পরিণতি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আসলে মেকআপ এবং প্রসাধনী সামগ্রী মেয়েদের সঙ্গে বর্তমানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদিও এই মেকআপের প্রচলন হয়েছিল মূলত 5000 বছর আগে প্রাচীন মিশরে। সেখানে পুরুষ এবং নারী উভয় মেকআপ সামগ্রী ব্যবহার করতেন। কিন্তু বর্তমানে অবশ্য মেকআপটা নারীদের সঙ্গে বেশি সম্পর্কিত। তবে আমি আমার জীবনে কখনোই কোনো পার্লারে মেকআপ করতে যাইনি, কারণ আমার সবসময় মেকআপ ভীতি কাজ করতো। আমার মনে হতো মেকআপ করতে গেলে মনে হয় ভূত বানিয়ে দেবে, নিজের স্কিন টোনের চেয়ে অনেক বেশি ফর্সা বানিয়ে কেমন একটা অদ্ভুত করে ফেলে। তো আমার ওয়েডিং এর সময় সবাই আমাকে বলছিল আমার একটি ব্রাইডাল মেকওভার নেওয়া উচিত। যেহেতু বিয়ে মানুষ জীবনে একবারই করে, তাই এই ব্রাইডাল মেকওভার নেওয়ার সুযোগ একবারই আসে। তাই আমি চলে গিয়েছিলাম কাকুলিজ মেকওভার অ্যান্ড স্যালনে। মূলত আমি ধরেই সেখানে চলে গিয়েছি এমন নয়। আমার ওয়েডিং ডেট ফিক্স হওয়ার পর থেকে আমি খুঁজছিলাম যে চাঁদপুরের মধ্যে বেস্ট পার্লার কোনটা হবে বা কোন জায়গায় গেলে আসলে আমাকে অদ্ভুতভাবে সাজিয়ে দেবে না, পাশাপাশি আমার বিয়েতে সাজার যে শখ সেটাও পূরণ হবে। তো তখন অনেক খুঁজে আমি কাকুলিজ মেকওভার অ্যান্ড স্যালনটাকে পেলাম। পাওয়ার পরও আসলে আমার ভয় লাগছিল। মেকআপ দেখানোর আগে একটা কোটেশন দেখায়, এখানে সুন্দর করে লেখা আছে স্মাইল ইজ দ্য বেস্ট মেকআপ। লাইনটা আমার এত ভালো লেগেছে। আসলে হাসলে মানুষকে অন্যরকম সুন্দর লাগে, তাছাড়া হাসি খুশি থাকা কিন্তু সুন্নাত। তারপর আমাকে মেকআপ রুমে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে গিয়ে একটা অ্যাপ্রন পরানো হয়েছে। আমি নিজেও জানতাম না সামনে একটা বাজে অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করছে। আসলে আমি চশমা ছাড়া খুব ভালো করে দেখতে পাই না, তাই আমার ওয়েডিং ডেতে আমি লেন্স আনিয়েছিলাম, যেগুলো আপনি ডাক্তারের কনসালটেশন নিয়ে সুন্দর করে আপনার পাওয়ার অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। সমস্যা হলো আমি আগে কখনোই লেন্স পরিনি, তো কাকুলি আপু আমাকে লেন্স পরাতে গিয়ে কোনোভাবেই পারছিলেন না। বারবার আমি কান্না করে ফেলছিলাম। তারপর অনেক চেষ্টার পর অনেক কষ্টে তিনি কোনোভাবে আমাকে লেন্স পরাতে সক্ষম হয়েছেন। তো এই ছিল আমার সে অদ্ভুত অভিজ্ঞতা। আমি জানি না আমি সেই লেন্সগুলো আর কখনো পরবো কিনা বা ব্যবহার করবো কিনা। তো অনেক কষ্টে আমার কান্না থামানোর পরে আমার মেকআপ শুরু করে দিয়েছেন কাকুলি আপু। আমার 8th সেমিস্টার শেষ হওয়ার পর, অর্থাৎ গ্র্যাজুয়েশনের একদম পরপরই আমার ওয়েডিং ছিল। তো সেমিস্টার ফাইনালে অনেক বেশি পড়াশোনার চাপ ছিল, যার কারণে আমার স্কিনে অনেক স্পট হয়ে গিয়েছিল। আমি খুব চিন্তায় ছিলাম যে এগুলো আসলে রিমুভ হবে কিনা। পরবর্তীতে দেখলাম উনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে এগুলো রিমুভ করছেন বা হাইড করছেন, কিন্তু এত প্রোডাক্ট দেখে না আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে এত কিছু যে মাখছেন আসলে এটার আফটার ইফেক্ট কি হবে বা আসলে শেষের লুকটা আসলে কেমন আসবে, ভয়ঙ্কর আসবে কিনা। আমি মনে মনে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি লজ্জায় জিজ্ঞেস করতে পারছিলাম না যে আপনি আমাকে কি ভূত বানিয়ে দিচ্ছেন, কারণ এত এত প্রোডাক্ট ব্যবহার করছিল যেগুলোর সঙ্গে আসলে আমি পরিচিত না। স্যালনের লোকেশনটাই তো আপনাদের বলা হলো না। এই স্যালনটা কিন্তু আমাদের চাঁদপুরেই রয়েছে। এটি হলো গুয়াখোলা রোডের হাউস নাম্বার 59, কিরণ সাহেবের বিল্ডিং অবস্থিত।
অবশ্য গুয়াখোলা রোডে যাওয়ার দুটি রাস্তা আছে, আমি সহজ করে বলে দিই। দ্বিতীয় নাম্বার রাস্তা দিয়ে গেলেই একদম ভিতরে গিয়ে মদিনা মসজিদের সামনে মোড়ের বিল্ডিংটাই। মেকআপ করতে এত সময় লাগে তা আসলে আমার জানা ছিল না। মেকআপ আর্টিস্ট নিজেও ভীষণ কষ্ট করছিলেন আমার জন্য। সত্যি বলতে প্রতিটি আর্টিস্টের কাছেই মনে হয় তার আর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো শেষে ফিডব্যাক চলে এলো কিছুটা, দেখতে পেলাম না আসলেই ভূতের মতো লাগছে না। আমার ওয়েডিং এর থিমটা ছিল মফ কালার, সো মেকআপ আর্টিস্ট আমাকে সেই কালারের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মেকআপ লুক দেওয়ার চেষ্টা করেছেন। আমার কাছে লুকটা অনেক বেশি ভালো লেগেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমার এই মেকআপটা কিন্তু অনেক সময় লাস্ট করেছিল। বিয়ের বিদায়ের সময় অনেক কান্নাকাটি করার পরও মেকআপটা ছিল। আসলে ওই সময়টা এত একটা ইমোশনাল সময় যে আপনার আসলে মেকআপের কথা তখন আর খেয়াল থাকবে না, তখন অটোমেটিক চোখ থেকে পানি চলে আসতে থাকবে। তো এরপরে আমার ইনলজের বাসায় গিয়েও আমার এই মেকআপটা লাস্ট করেছিল, কারণ পরবর্তীতে যে ছবিগুলো তোলা হয়েছিল ওই ছবিগুলোতে দেখলাম যে মেকআপগুলো আসলে এখনো সুন্দর আছে। এরপর কাকুলি আপু আমাকে আমার অর্নামেন্টস গুলো পরতে সাহায্য করছিলেন। এই অর্নামেন্টস গুলো আমার খুবই পছন্দের, ডায়মন্ড কাটের। আমি থিমটার সাথে ম্যাচ করে এই অর্নামেন্টসটা নিয়েছিলাম। আর লুকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কি অসাধারণ একটি মেকআপ লুক এসেছে। যে সুন্দর হেয়ার বান দেখছেন, এই হেয়ার বানের আত্মকাহিনী অন্যরকম। যারা যারা বিয়ের সময় হেয়ারস্টাইল করেছেন তারা এই সঙ্গে নিশ্চয়ই পরিচিত। এই হেয়ারস্টাইল করার জন্য হেয়ারে অনেক বেশি জট বাঁধানো হয়েছিল, যেগুলো খুলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, একদম পাখির বাসার মতো হয়ে গিয়েছিল। তার উপর আমার আগে থেকে হেয়ার কাট থাকাতে হেয়ারস্টাইল করতে আপুর অনেক সমস্যা হচ্ছিল। এত কিছুর পরও কিন্তু আপু খুব সুন্দরভাবে আমাকে হেয়ার স্টাইল করে দিয়েছিলেন একটি বান করে, যেটি লুকের সাথে অনেক বেশি মানানসই ছিল। আমার বিয়ের প্রতিটি মোমেন্টে আমি খুব খুশি ছিলাম। আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি লিভ ইন দিস মোমেন্ট, এই থিওরিতে বিশ্বাসী সবসময়, এবং তখন আরো বেশি এই জিনিসটি ফলো করছিলাম। তাই আমি মোবাইলে হাতে নিইনি, কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করেছে আমার কাজিন। তাই এমন কাজিন পেয়ে সত্যি আমি অনেক বেশি লাকি। যে ব্রাইড থাকে তাকে সাহায্য করে তার কাজিন, আর এমন একটা কাজিন ছাড়া আসলে এই বিয়েগুলো সুন্দরভাবে সমাপ্ত করাও কিন্তু সবসময় সম্ভব হয় না। টু বি অনেস্ট, আমি আমার মেকআপ নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। আমি ভেবেছি এটা পারফেক্ট হবে না, লাল নীল হয়তো আমাকে বানিয়ে রাখবে। কিন্তু রাজধানীর স্বনামধন্য স্যালনগুলোর মতো সার্ভিস যে আমি আমার ঘরের পাশেই পাবো, এটা আমি ভাবতেও পারিনি। সত্যি আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমন ভাবেই আমার মেকআপ লুকটা ক্রিয়েট করা হয়েছে। কাকলিজ মেকওভার অ্যান্ড স্যালনকে অসংখ্য ধন্যবাদ আমার এই সুন্দর দিনটিকে আরো সুন্দর করে তোলার জন্য। টিউশনি করানো বেশিরভাগ মেয়েগুলোই বড্ড লক্ষ্মী হয়। এদের কাছে জীবনের মানেটা একটু অন্যরকম। এই মেয়েগুলো নিজেদের শখের জিনিস কেনার জন্য মাসের পর মাস টাকা জমায়। প্রেমিক কিংবা বাসায় জোর করে কসমেটিক্স কেনার মতো মেয়ে কিন্তু এরা নয়। 5 টাকা অটো ভাড়া বাঁচানোর জন্য এই মেয়েগুলো কতটা পায়ে হেঁটে যায় তা না দেখলে বিশ্বাস করবেন না। এই মেয়েগুলোর কাছে ডেটিং মানে শুধুমাত্র দামি দামি রেস্টুরেন্টে গিয়ে নতুন নতুন খাবার টেস্ট করা নয়, বরং রাস্তার পাশের ফুচকার দোকানটাই এদের কাছে বেশি প্রিয়। পার্কের দামি দামি রাইডে চড়ার চেয়ে নদীর পাশে খোলা বাতাসে নিজের ভালোবাসার মানুষটির কাঁধে মাথা রেখে এরা নতুন পৃথিবীর স্বপ্ন বুনে। ঈদে অনেক মেয়েরাই 4-5টা করে ড্রেস কিনলেও এই মেয়েগুলোর স্বপ্ন থাকে তাদের বাবা মা তাদের টাকায় কেনা পোশাক পরে হাসি মুখে বলবে, আমার মেয়ে কিনে দিয়েছে। এই মেয়েগুলো খুব যত্নে টাকাগুলো গুছিয়ে রাখে। এই মেয়েগুলো নিজেরাই নিজেদের পড়ার খরচ চালায়। প্রয়োজনে পরিবারের ছোট সদস্যদেরও খুশি রাখার চেষ্টা করে। মাস শেষে এরা যে সামান্য বেতন পায় তা নিয়ে কত প্ল্যান থাকে, এই করব সেই করব, কিন্তু মাস শেষে বেশিরভাগ টাকাই জমা থাকে ভবিষ্যতের জন্য। এই মেয়েগুলো সত্যি বড় লক্ষ্মী এবং ওয়াইফ ম্যাটেরিয়াল। পাঠ করছি জান্নাতুল ইভার মায়ের বাড়ি লেখাটি। বিয়ের পর আমায় কোথাও যেতে দেখলে কেউ যখন জিজ্ঞেস করত, কোথায় যাচ্ছ, আমি তখন মুচকি হেসে উত্তর দিতাম, মায়ের বাড়ি যাচ্ছি। আমার এমন উত্তর শুনে অনেকেই আমার দিকে আর চোখে তাকাতো। একবার একজন আমায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো নতুন বউ, অমন ব্যাগপত্র গুছিয়ে যাচ্ছ কোথায়? আমি বললাম, মায়ের বাড়ি যাচ্ছি। আমার কথা শুনে উনি কপাল কুঁচকে বললেন, মায়ের বাড়ি যাচ্ছ? তোমার বাবা মা আলাদা থাকেন বুঝি? ডিভোর্স হয়ে গেছে? ওনার কথা শুনে আমি হেসে ফেললাম। বললাম, না না, বাবা মা আলাদা কেন থাকবেন, একসাথেই থাকেন। তবে যে বললে মায়ের বাড়ি যাচ্ছ,
যেটা আমার বাবার বাড়ি সেটা তো আমার মায়েরও বাড়ি, তাই না? আমার কথা শুনে উনি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইলেন। বুঝলাম আমার কথার মাথা মুন্ডু কিছুই উনি বুঝতে পারেননি, আর না বোঝাটাই স্বাভাবিক। ছোটবেলায় প্রায়ই আমি মাকে এটা নিয়ে প্রশ্ন করতাম। মা যখন দাদা বাড়ি থেকে যেতেন তখন বলতেন বাবার বাড়ি যাচ্ছি, কখনো মায়ের বাড়ি বলতেন না। কেন বলতেন না? মা উত্তরে বলতেন, মেয়েদের আবার নিজের কোনো বাড়ি হয় নাকি রে? বিয়ের আগে বাবার বাড়ি আর বিয়ের পর স্বামী বা শ্বশুর বাড়ি। আমি প্রশ্ন করতাম, শ্বশুর বাড়ি হয় তাহলে শাশুড়ি বাড়ি কেন হয় না? আমার কথা শুনে আমার মা খুব হাসত, কিন্তু আমি ভেবে নিয়েছিলাম আমি মায়ের বাড়িই বলবো। এখন যেমন শাশুড়ি বাড়ি থেকে আসার সময় বলি মায়ের বাড়ি যাচ্ছি, তেমনি মায়ের বাড়ি থেকে যাওয়ার সময় বলি শাশুড়ি বাড়ি যাচ্ছি। ইফতিকে কেউ জিজ্ঞেস করলেও ইফতি বলে এটা শুধু আমার বাবার বাড়ি নয়, আমার মায়েরও বাড়ি। আচ্ছা, মেয়েদের কেন নিজের কোনো বাড়ি হয় না? মেয়েদের কেন নিজের বলতে কিছুই হয় না? আমাদের সমাজে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই। বিয়ের আগে থাকে বাবার বাড়ি, বিয়ের পর হয় স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি, আবার বয়স হয়ে গেলে হয় ছেলে মেয়েদের বাড়ি। তাহলে নিজের বাড়িটা কোথায়? আমরা কেন একটু অন্যরকম ভাবে ভাবতে পারি না? বাবার বাড়ি বলা গেলে কেন মায়ের বাড়ি বলা যায় না? যেটা আমাদের বাবার বাড়ি সেটা তো মায়েরও বাড়ি, তাই না? শুনুন, ভালো থাকাটা একটা আর্ট। ভালো থাকতে গেলে সব কথা মাথায় নিতে হয় না। বর কেন ওই কথাটা চেপে গেল, বন্ধু কেন বদলে গেল, আমার বোনের ফোনটা আমার থেকে কেন বেশি দামি, কেন খামোখা এই ব্যাপারগুলো মাথায় নিয়ে যাতনা নেবেন? বরং আরো একটু বেশি পড়তে হবে নিজের জন্য, আরো দুটো ভাষা শিখতে হবে, রং তুলি নিয়ে আরো কিছুটা সময় বসতে হবে, স্রষ্টার সামনে একান্তে কিছু সময় দাঁড়াতে হবে, নিজের রুমে নিজে একা একাই কিছুক্ষণ নাচতে হবে, চুলে হেয়ার প্যাক, মুখে ফেস প্যাক লাগাতে হবে কিছু সময়, আশেপাশের মানুষগুলোকে একটু সাহায্য করলে কিন্তু মন্দ হয় না। তারপর নিজের কাজগুলো আরো একটু মন দিয়ে করতে হবে। নিজের অর্থে ঘুরতে হবে পিরামিড থেকে গ্রিসের সমুদ্র সৈকত, নেদারল্যান্ডসের টিউলিপ থেকে আফ্রিকার আদিম অরণ্য। কত কিছু করতে ইচ্ছে করে, সবকিছু কিন্তু এই ছোট্ট জীবনেই করতে হবে। অথচ আমরা কত সময় নষ্ট করি অপাত্রে। পড়াশোনার জন্য একবার বাড়ি ছাড়লে মরার আগে আর কখনোই স্থায়ীভাবে বাড়ি ফেরা হয় না। লাইনটা তেতো সত্যি। সমাজবিজ্ঞান এবং সমাজকর্মে এটা সুন্দর ব্যাখ্যা পড়ানো হয়। পারিবারিক জীবনের 7টা ধাপ আছে। ছেলে মেয়েদের ঘর ছাড়ার ব্যাপারটা ঘটতে শুরু করে 6ষ্ঠ ধাপে। এটাকে বলে লঞ্চিং ফ্যামিলি। মাধ্যমিক পাশ করে সাধারণত ছেলেমেয়েরা বাইরে পড়ার জন্য বাড়ি ছাড়ে। অ্যাডমিশন টেস্ট, জব টেস্টের পাঠ চুকিয়ে একটা সময় তারা পার্মানেন্টলি বাইরে সেটেল হয়। পরিণত বয়সে পরিবার ছেড়ে চলে যাবার ব্যাপারটা ঘটে 7ম স্টেজে, যেটাকে বলে এমটিনেস ফ্যামিলি। পরিবার ছেড়ে যাওয়ার ব্যাপারটা রিয়েলাইজ করা যায় লম্বা কোনো ছুটিতে বাসায় আসার পর। আপনার ব্যবহৃত রুমটা আছে, টেবিল, চেয়ার, সবকিছুতেই আপনার স্মৃতি লেপ্টে আছে। ডাইনিং টেবিলে আপনার চেয়ারটা বারবার মনে করিয়ে দেয় আপনি এই পরিবারের স্থায়ী কেউ। অথচ আপনি ফিল করবেন আপনি এখন অতিথি। 2 দিনের বৈরাগী ছাড়া আর কিছুই নয়। মায়ের হাতের পরম যত্নে করা রান্না খাবার খেয়ে অভ্যস্ত ছেলেটাও শিখে যায় বাইরের অখাদ্য কুখাদ্য খেয়ে দিনাতিপাত করা। নিজের রুম, নিজের বেড ছাড়া ঘুমাতে না পারা মেয়েটাও দিব্যি শিখে যায় ডাবল ট্রিপল রুমে থাকা। এডুকেশন ইজ আ ট্র্যাপ। স্বপ্ন ক্রমশই বাড়তে থাকে। শত প্রতিকূল পরিস্থিতিতেও পিছে ফিরে আসার কোনো সুযোগ নেই।